কলেরা হোক কিংবা ডায়রিয়া, গরমকালে ডিহাইড্রেশন হোক কিংবা বিভিন্ন রোগ, ছোট শিশু থেকে বয়স্ক মানুষ সবার একটা বিশিষ্ট প্রয়োজনীয় জিনিস হলো ওআরএস, যা শুধু ভারতে নয় সারা বিশ্বে ব্যবহার করে প্রত্যেকটা মানুষ। আর এই ওআরএস বা নুন চিনি বেকিং সোডা গোলা জল খাইয়ে যে রোগীদের বাঁচানো যেতে পারে তা দেখিয়েছিলেন বাঙালি চিকিৎসক দিলীপ মহলানবিশ। দিলীপ মহলানবিশ জন্মেছিলেন বাংলাদেশের কিশোরগঞ্জে। সালটা ছিল 1934। তার প্রাতিষ্ঠানিক পড়াশোনার সূচনা কিশোরগঞ্জেই। দেশভাগের পর তারা সপরিবারে চলে আসেন কলকাতায়। চলুন আজকের এই ভিডিওতে জেনে নিই ওআরএস এর উৎপত্তি কিভাবে হলো এবং তার সঙ্গে দিলীপ মহলানবিশকে নিয়ে কিছু অজানা ঘটনার কথা। 1971 সালের মে মাসের শেষের দিক থেকে কলেরা মহামারী ছড়িয়ে পড়ে শরণার্থী শিবিরগুলোতে। হাজারো শরণার্থী কলেরা আক্রান্ত অবস্থায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তখন, কিন্তু স্যালাইন একেবারেই অপ্রতুল। 60-এর দশক পর্যন্ত মারাত্মক ডায়রিয়া এবং কলেরার চিকিৎসায় শিরায় স্যালাইন প্রবেশ করিয়ে রোগীর চিকিৎসা করা হতো। আর গুরুতর অসুস্থ রোগীদের বাঁচাতে প্রায় 7 থেকে 8 বোতল কলেরার স্যালাইন দেওয়া হতো। কিন্তু শিরাতে স্যালাইন দেওয়া ডাক্তার, নার্স এবং প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী ছাড়া সম্ভব নয় বলে কলেরা হলে 30 থেকে 40% রোগী মারা যেত। 1968 সালের এপ্রিল মাসে রফিকুল ইসলাম, আব্দুল মজিদ মোল্লা এবং ডেভিড রিচার্ড শিরায় কলেরা স্যালাইন এবং খাওয়ার স্যালাইন দিয়ে কলেরার নতুন চিকিৎসা শুরু করেছিলেন, যা বেশ সাফল্যের মুখ দেখেছিল। সেই বছরের আগস্ট মাসে বিশ্বখ্যাত গবেষণা জার্নাল ল্যান্সেটে সেই গবেষণা সমীক্ষা প্রকাশ করেন তারা। কিন্তু বড় আকারের ফিল্ড ট্রায়াল না হলে এটি গ্রহণযোগ্যতা পাবে না, বিষয়টা এমনই ছিল। ফলে 1968 সালে কলেরা চিকিৎসা নিয়ে ল্যান্সেটে প্রকাশিত সেই জার্নালের কলেরা চিকিৎসার প্রয়োগ করা হয়নি শরণার্থী শিবিরে কলেরা আক্রান্তদের। একটি শরণার্থী শিবিরেও কলেরা চিকিৎসা হিসেবে খাবার স্যালাইন ব্যবহার করা হয়নি, যার ফলে তখন কলেরা মহামারীতে ভুগে বহু শরণার্থীর মৃত্যু হচ্ছিল। ডাক্তার দিলীপ মহলানবিশ তখন ছিলেন যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর মেডিকেল রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের পরিচালক। যখন তাকে শরণার্থী শিবিরগুলিতে মহামারী নিয়ন্ত্রণের দায়িত্বের প্রস্তাব দেওয়া হলো, তখন যুক্তরাষ্ট্র থেকে ছুটে এলেন তিনি। এরপর মুক্তিযুদ্ধ চলাকালে 24শে জুন কলকাতা থেকে প্রায় 50 কিলোমিটার দূরে সীমান্তবর্তী বনগাঁতে পৌঁছলেন। মুক্তিযুদ্ধে শরণার্থীদের কলেরায় মৃত্যু নিয়ে 1973 সালে জনস হপকিন্স মেডিকেল জার্নালে একটি নিবন্ধ লিখেছিলেন তিনি। তার সেই নিবন্ধের উপর ভিত্তি করে শরণার্থীদের মৃত্যুর বাস্তবসম্মত সংখ্যা নির্ণয় করা গিয়েছিল। 2009 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে দিলীপ মহলানবিশ বলেছিলেন, কলেরার কারণে ততদিনে অনেক মৃত্যু হয়েছে, ভয়ঙ্কর সেসব কাহিনী। যখন আমি সেখানে পৌঁছলাম হতবাক হয়ে গেলাম। বনগাঁর হাসপাতালে 2টি ঘর ছিল। হাসপাতালের মেঝেতে কলেরায় গুরুতর অসুস্থ রোগীরা পড়েছিলেন। আইভি স্যালাইন দিয়ে চিকিৎসার সময় রীতিমতো তাদের মুখে এবং বমির ওপর হাঁটু গেড়ে বসতে হচ্ছিল। ওখানে পৌঁছানোর পর আমি বুঝেছিলাম আমরা লড়াইয়ে হেরে যাচ্ছি, কারণ পর্যাপ্ত পরিমাণে আইভি স্যালাইন ছিল না এবং আমার দলের মাত্র 2 জন ফ্লুইড দেওয়ার জন্য প্রশিক্ষিত ছিলেন। অপর্যাপ্ত চিকিৎসক, নার্সের সামনে তখন অজস্র শরণার্থী। ডাক্তার মহলানবিশ বুঝলেন কলেরা রোগীদের বাঁচাতে হলে তাদের খাবার স্যালাইন দিয়ে চিকিৎসা করতে হবে। তখন তিনি ঢাকা এবং পশ্চিমবঙ্গ কেন্দ্রের গবেষণার ফলাফলের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নিলেন যেসব রোগীর অবস্থা খুবই সংকটাপন্ন কেবল তাদেরকেই 2 থেকে 3 লিটার স্যালাইন শিরাতে দিয়ে পানি শূন্যতা এবং অ্যাসিডোসিস কাটিয়ে তারপর খাবার স্যালাইন দেবেন। তবে যাদের অবস্থা সংকটাপন্ন নয় তাদের সরাসরি খাবার স্যালাইনই দেওয়া হতো। কিন্তু খাবার স্যালাইনেও এক পর্যায়ে অপ্রতুল হয়ে পড়ে। তখন ডাক্তার মহলানবিশের সিদ্ধান্তে বাজার থেকে গ্লুকোজ পাউডার, লবণ এবং খাওয়ার সোডা কিনে তা গবেষণা সেন্টারের লাইব্রেরিতে রাখা হতো। এরপর 22 গ্রাম গ্লুকোজ, 3.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড এবং 2.5 গ্রাম সোডিয়াম বাইকার্বনেট মিশিয়ে স্যালাইন তৈরি হতো। ইস্ত্রি গরম করে সেই 2 ধরনের প্যাকেট সিলগালা করা হতো। এরপর সেগুলো সরাসরি নিয়ে যাওয়া হতো বনগাঁতে। খাবার স্যালাইন নামের প্রচলন হয়েছিল মূলত শরণার্থী শিবির থেকেই। ওআরএস ব্যবহারের ফলে 2 সপ্তাহের মধ্যে তার তত্ত্বাবধানে থাকা শিবিরগুলিতে মৃত্যুর হার 30% থেকে 3.6% নেমে এসেছিল। কিভাবে লবণ এবং গ্লুকোজ মিশিয়ে ওআরএস তৈরি করা হয় তার বর্ণনা একটি গোপন বাংলাদেশি রেডিও স্টেশনে সম্প্রচার করা হয়েছিল। ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশেষজ্ঞ চিকিৎসক এবং জনস্বাস্থ্য প্রতিষ্ঠান সহ পশ্চিমা দেশগুলোর সার্বক্ষণিক নজর তখন শরণার্থী শিবিরের কলেরার গতি প্রকৃতির ওপর। ডক্টর মহলানবিশের কলেরার নতুন এই চিকিৎসার ব্যাপক সাফল্য তাদের অনুপ্রাণিত করেছিল। বর্তমানে বিশ্বব্যাপী স্বাস্থ্য সেবায় খাবার স্যালাইন বিশেষ স্থান দখল করে নিয়েছে। প্রতি বছর খাবার স্যালাইন প্রায় 10 লাখ মানুষের জীবন বাঁচায়। এক গবেষণায় দেখা গেছে আবিষ্কৃত হওয়ার পর থেকে 2060 সাল পর্যন্ত প্রায় 5 কোটি মানুষের জীবন বাঁচিয়েছে এই খাবার স্যালাইন। 2006 সালে রিচার্ড ক্যাশ এবং ডেভিড ন্যালিনের সঙ্গে দিলীপ মহলানবিশকে যৌথভাবে কিং মাহিদল পুরস্কার দেওয়া হয়েছিল, যা জনস্বাস্থ্য খাতে সর্বসেরা পুরস্কারগুলোর মধ্যে অন্যতম। মুক্তিযুদ্ধের পর 90-এর দশকে বাংলাদেশের ক্লিনিক্যাল রিসার্চের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। কলকাতা পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের সঙ্গে আমৃত্যু জড়িয়েছিলেন।
এবং সেই হাসপাতালের উন্নয়নের জন্য নিজের জীবনের উপার্জিত অর্থ থেকে 1 কোটি টাকা দানও করেছিলেন তিনি। ব্যাকটেরিয়া ঘটিত অসুস্থতা নিয়ন্ত্রণ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপদেষ্টাও ছিলেন তিনি, কিন্তু এক পর্যায়ে সেই লোভনীয় চাকরি ছেড়ে দিয়ে কলকাতায় চলে আসেন। কারণ ছিল মাতৃভূমির প্রতি গভীর প্রেম। কলকাতার সল্টলেকে তার বাড়িতে গড়ে তুলেছিলেন সোসাইটি ফর অ্যাপ্লাইড স্টাডিজ, যেখানে MBBS চিকিৎসকদের নিজেই হাতে কলমে কাজ শেখাতেন তিনি। কিন্তু তার একার প্রচেষ্টা যথেষ্ট ছিল না। একদিকে তিনি কোনো সরকারি সাহায্য সহযোগিতা কিছুই পেতেন না, তার উপর শিক্ষার্থীদের অভাবও প্রকট আকার ধারণ করে। এছাড়া তার প্রতিষ্ঠান প্রচারণার অভাবে তেমন গ্রহণযোগ্যতা পায়নি। আসলে তিনি প্রচারণায় তেমন বিশ্বাসী ছিলেন না, বরং নিভৃতে থেকে কাজ করে যেতেন নিরলসভাবে। 1958 সালে কলকাতা মেডিকেল কলেজ থেকে MBBS পাশের পরে সেখানেই শিশু বিভাগে শিক্ষানবিশ হিসেবে যোগ দিয়েছিলেন। লন্ডন এবং এডিনবরো থেকে 2টি ডিগ্রি অর্জনের পর প্রথম ভারতীয় হিসেবে যোগ দেন কুইন এলিজাবেথ হসপিটাল ফর চিলড্রেনে। দিলীপ মহলানবিশের জীবন ছিল এক মহিমান্বিত জীবন। কাজের স্বীকৃতি হিসাবে 1994 সালে রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স তাকে অনারারি সদস্য হিসাবে মনোনীত করে। 2002 সালে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় তাকে ভূষিত করেছিল পোলিন পুরস্কারে। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্যি, কলেরার চিকিৎসায় বিপ্লব ঘটিয়েও বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ সব পুরস্কার অর্জন করলেও নিজ দেশ ভারতে তিনি বরাবরই বঞ্চিত ছিলেন। জীবিত থাকাকালীন কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি জোটেনি এই কিংবদন্তি চিকিৎসকের ভাগ্যে। মৃত্যুর 3.5 মাস পরে তাকে ভারতে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মবিভূষণের জন্য মনোনীত করে ভারত সরকার। কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানাতে ভুলবেন না কমেন্ট করে। নানা অজানা ঘটনা এবং বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।